বিশ্বের মানচিত্রে এমন একটি দেশ রয়েছে যা আধুনিক সভ্যতার আলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে, যেখানে সময় যেন এক নায়কের নির্দেশে থেমে আছে। এই দেশটি হল উত্তর কোরিয়া, যার আনুষ্ঠানিক নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া DPRK। তবে নামের সাথে এর বাস্তবতার কোনো মিল নেই। এটি এমন এক রাষ্ট্র যেখানে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, চিন্তা করার ক্ষমতা এবং এমনকি মৌলিক মানবাধিকার পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পিষ্ট। কিম জং উনের নেতৃত্বে এই দেশটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপনীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার এক জীবন্ত উদাহরণ। এখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এতটাই নিয়ন্ত্রিত এবং ভীতিপূর্ণ যে তা কল্পনা করলেও দমবন্ধ হয়ে আসে। এই প্রবন্ধে আমরা উত্তর কোরিয়ার সেই লৌহ পর্দার আড়ালের জীবনযাত্রা, তাদের কঠোর আইন, রাজনৈতিক জেল ক্যাম্পের বিভীষিকা এবং সেই শাসনের বিরুদ্ধে জেগে ওঠা এক নীরব বিপ্লবের কাহিনী তুলে ধরব। এই শাসনের বর্বরতা বোঝার জন্য শিন ডং হিউকের জীবন কাহিনীর চেয়ে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। ১৯৮২ সালে উত্তর কোরিয়ার এক কুখ্যাত রাজনৈতিক জেল ক্যাম্প ১৪-এ তার জন্ম। তার অপরাধ কিছুই না, তার জন্মই ছিল এক আজন্ম কারাদণ্ড, কারণ তার পরিবারকে শাসকের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। উত্তর কোরিয়ায় সংঘবদ্ধতার দ্বারা অপরাধ নামক এক ভয়ঙ্কর আইন প্রচলিত আছে, যেখানে কোনো ব্যক্তি রাজনৈতিক অপরাধ করলে তার পরবর্তী ৩ প্রজন্মকে তার শাস্তি ভোগ করতে হয়। শিনের জীবন শুরু হয়েছিল সেই অভিশাপ নিয়ে, যেখানে ভালোবাসা, মায়া বা পরিবারের মতো অনুভূতির কোনো স্থান ছিল না। তার শৈশব কেটেছে ক্ষুধা, নির্যাতন আর কঠোর পরিশ্রমের মধ্যে। বেঁচে থাকার জন্য তাকে ঘাস, পোকামাকড় আর ইঁদুর খেতে হয়েছে। ১৩ বছর বয়সে খাবারের লোভে সে নিজের মা ও ভাইয়ের জেল থেকে পালানোর ষড়যন্ত্রের কথা রক্ষীদের কাছে ফাঁস করে দেয় এবং নিজের চোখের সামনে তাদের মৃত্যুদণ্ড দেখতে বাধ্য হয়। এই ঘটনাটি উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার অমানবিকতার এক শীতলতম দৃষ্টান্ত। রাষ্ট্রের সর্বাত্মক নিয়ন্ত্রণ, সংবন ব্যবস্থা। উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থা এক অদ্ভুত এবং কঠোর শ্রেণীবিন্যাসের ওপর দাঁড়িয়ে আছে, যা সংবন নামে পরিচিত। এই ব্যবস্থাটি নাগরিকদের তাদের পূর্বপুরুষের রাজনৈতিক আনুগত্যের ওপর ভিত্তি করে ৩টি প্রধান শ্রেণীতে ভাগ করে। ১. মূল শ্রেণী বা কোর ক্লাস। এরা হল শাসক গোষ্ঠীর সবচেয়ে অনুগত অংশ। কিম পরিবারের প্রতি যাদের আনুগত্য প্রশ্নাতীত, যেমন বিপ্লবী যুদ্ধের নায়কের পরিবার বা ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ সদস্যরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা রাজধানী পিয়ংইয়াংয়ে বসবাসের সুযোগ পায় এবং তুলনামূলকভাবে ভালো জীবনযাপন করে। ভালো চাকরি, উন্নত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা তাদের জন্য সহজলভ্য। ২. দ্বিধাপন্ন শ্রেণী বা ওয়েভারিং ক্লাস। এই শ্রেণীতে সাধারণ কৃষক, শ্রমিক এবং কারিগরদের স্থান দেওয়া হয়। এদের আনুগত্য নিয়ে সরকারের কিছুটা সন্দেহ থাকে। এদের জীবনযাত্রা মূল শ্রেণীর মতো অতটা সুবিধাজনক নয়, তবে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়। ৩. প্রতিকূল শ্রেণী। এরা হল রাষ্ট্রের শত্রু, যাদের পূর্বপুরুষরা কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়াকে সমর্থন করেছিল, যারা জমিদার বা ব্যবসায়ী ছিল, অথবা যাদের পরিবারের কোনো সদস্য দেশ ছেড়ে পালিয়েছে, তাদের এই শ্রেণীতে ফেলা হয়। এই শ্রেণীর মানুষের জীবন নরকের সমান। তাদের কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং প্রায়শই রাজনৈতিক জেল ক্যাম্পে পাঠানো হয়। এই সংবন ব্যবস্থা নির্ধারণ করে দেয় কে কোথায় থাকবে, কি কাজ করবে, কি পড়াশোনা করবে, এমনকি কার সাথে বিয়ে হবে। এটি একটি অদৃশ্য কারাগার, যা মানুষের ভাগ্য তার জন্মের আগেই লিখে দেয়। ব্যক্তিগত জীবনের ওপর নগ্ন হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার সরকার নাগরিকদের ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করে। মানুষের রুচি, পছন্দ বা ব্যক্তিত্বের কোনো মূল্য নেই। পোশাক এবং চুল। সরকার কর্তৃক অনুমোদিত কিছু নির্দিষ্ট পোশাক এবং চুলের স্টাইল ছাড়া অন্য কিছু করা গুরুতর অপরাধ। পুরুষের জন্য 15টি এবং নারীদের জন্য প্রায় 18টি চুলের স্টাইল নির্দিষ্ট করা আছে। কেউ যদি পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত জিন্স, আটশার্ট পোশাক বা লাল লিপস্টিক ব্যবহার করে, তাহলে তাদের জন্য ফ্যাশন পুলিশ রয়েছে। এই পুলিশ সদস্যরা রাস্তায় ঘুরে বেড়ায় এবং নিয়ম লঙ্ঘনকারীদের ধরে শাস্তি দেয়, যা জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
কিম জং উনের নিজের চুলের স্টাইলটি এতটাই স্বতন্ত্র যে অন্য কারোর জন্য সেই স্টাইল রাখা নিষিদ্ধ। মিডিয়া ও বিনোদন। উত্তর কোরিয়ায় কোনো বিদেশি সিনেমা, গান বা টিভি শো দেখা বা শোনা কঠোরভাবে নিষিদ্ধ। সমস্ত টিভি এবং রেডিও চ্যানেল রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এবং সারাদিন ধরে শুধুমাত্র সরকারি প্রচার বা প্রপোগান্ডা চালানো হয়। এর উদ্দেশ্য হল জনগণকে বাইরের দুনিয়ার থেকে সম্পূর্ণ অন্ধকারে রাখা এবং তাদের বোঝানো যে উত্তর কোরিয়াই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ এবং তাদের সর্বোচ্চ নেতা একজন ঈশ্বরতুল্য ব্যক্তিত্ব। তথ্য ও প্রযুক্তি। সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা প্রায় অস্তিত্বহীন। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু উচ্চপদস্থ আধিকারিক এবং এলিটদের জন্য সীমিত ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, তাও কঠোর নজরদারির সাথে। সাধারণ মানুষের জন্য রয়েছে একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক বা ইন্ট্রানেট, যার নাম হল কোয়াংমিয়ং। এখানে সরকার অনুমোদিত কয়েকটি ওয়েবসাইট ছাড়া আর কিছুই দেখা যায় না। স্মার্টফোন ব্যবহার করা হলেও সেগুলিতে এমন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় যা ব্যবহারকারীর কর্মকাণ্ডের ওপর নজর রাখে। ফোনগুলি এলোমেলো সময় স্ক্রিনশট নিয়ে সরাসরি সরকারি সার্ভারে পাঠিয়ে দেয়, যাতে সরকার জানতে পারে ব্যবহারকারী কি দেখছে বা করছে। 3 প্রজন্মের শাস্তি, এক অমানবিক আইন। উত্তর কোরিয়ার সবচেয়ে নিষ্ঠুর আইনগুলোর মধ্যে একটি হল পরিবারের কোনো এক সদস্যের অপরাধের জন্য তার পরবর্তী 3 প্রজন্মকে শাস্তি দেওয়া। যদি দাদা কোনো রাজনৈতিক অপরাধ করে তাহলে তার ছেলে এবং নাতিকেও সেই অপরাধের জন্য জেল খাটতে হবে। এর ফলে পরিবারগুলোর মধ্যে একটি গভীর অবিশ্বাস এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ভাই বোনকে, বাবা ছেলেকে সন্দেহের চোখে দেখে। কেউ সরকারের বিরুদ্ধে একটি কথাও বলতে সাহস করে না, কারণ তার একটি ভুলের জন্য পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এই আইনের মূল উদ্দেশ্য হল জনগণের মনে এমন এক আতঙ্ক সৃষ্টি করা যাতে বিদ্রোহের চিন্তা পর্যন্ত কারো মাথায় না আসে। রাজনৈতিক জেল ক্যাম্প, পৃথিবীর বুকে নরক। উত্তর কোরিয়ায় বর্তমানে 5 থেকে 6টি বিশাল রাজনৈতিক জেল ক্যাম্প রয়েছে, যেখানে আনুমানিক 80,000 থেকে 1,20,000 মানুষ বন্দী। এই ক্যাম্পগুলো হল আধুনিক যুগের কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে বন্দীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। অমানবিক পরিস্থিতি। বন্দীদের দিনে 12 থেকে 18 ঘণ্টা পর্যন্ত খনি, ক্ষেত বা কারখানায় কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়। তাদের এতটাই কম খাবার দেওয়া হয় যে প্রায় 40% বন্দী অপুষ্টি এবং ক্ষুধার কারণে মারা যায়। শিনডং হিউকের মতো অনেকেই বেঁচে থাকার জন্য ঘাস আর ইঁদুর খেতে বাধ্য হয়। নিষ্ঠুর শাস্তি। সামান্যতম ভুলের জন্য বন্দীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করলে বা সেই বিষয়ে আলোচনা শুনলেও যদি কেউ রিপোর্ট না করে, তাহলে তাকেও গুলি করে হত্যা করা হয়। গর্ভবতী মহিলাদের জোর করে গর্ভপাত করানো হয়, কারণ শাসক গোষ্ঠী মনে করে যে শত্রুর রক্ত বহনকারী কোনো শিশুর জন্ম নেওয়ার অধিকার নেই। অর্থনৈতিক সংকট এবং জাং মাদংয়ের উদ্ধয়। একসময় 1950 থেকে 1980-র মধ্যে উত্তর কোরিয়ার অর্থনীতি দক্ষিণ কোরিয়ার থেকেও উন্নত ছিল। সোভিয়েত ইউনিয়নের সাহায্যে তাদের শিল্পায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ার অর্থনীতি ভেঙে পড়ে। সস্তা তেল এবং খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে 1990-এর দশকে দেশটিতে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা যায়, যাকে কষ্টকর যাত্রা বা আর্ডুয়াস মার্চ বলা হয়। এই দুর্ভিক্ষে প্রায় 5 থেকে 20 লাখ মানুষ মারা যায়। যখন রাষ্ট্র জনগণকে খাবার দিতে ব্যর্থ হল, তখন মানুষ বেঁচে থাকার জন্য নিজেরাই পথ খুঁজে নিল। এইভাবেই জন্ম হল জাং মাদং বা স্থানীয় কালোবাজারের। মূলত মহিলারাই এই বাজারগুলোর চালিকা শক্তি হয়ে ওঠে। যেহেতু বিবাহিত মহিলাদের সরকারি চাকরিতে যোগদান করতে বাধ্য করা হতো না, তাই তারাই পরিবারের ভরণ পোষণের জন্য এই বাজারগুলোতে জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। নীরব বিপ্লব, নারীদের নেতৃত্বে পরিবর্তন। এই জাংমাদাং বা কালোবাজারগুলোই এখন উত্তর কোরিয়ায় এক নীরব বিপ্লবের জন্ম দিয়েছে। পুঁজিবাদের জন্ম। এই বাজারগুলো উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার মূলে আঘাত করেছে। মানুষ এখন আর রাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজেরাই উদ্যোগে অর্থ উপার্জন করতে শিখেছে। এটি এক ধরনের তৃণমূল স্তরের পুঁজিবাদ, যা ধীরে ধীরে দেশের অর্থনীতিতে প্রভাবশালী হয়ে উঠছে। বর্তমানে উত্তর কোরিয়ার প্রায় 70% পরিবারের আয় এই বাজারগুলো থেকে আসে। তথ্যের আদান প্রদান। এই বাজারগুলো শুধুমাত্র জিনিসপত্র কেনাবেচার স্থান নয়, বরং তথ্যের আদান প্রদানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানেই চোরাপথে আসা বিদেশি সিনেমা, গান ও খবরের ইউএসবি ড্রাইভ কেনাবেচা হয়। দক্ষিণ কোরিয়ার ড্রামা আর কে পপ তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
এই বিদেশি মিডিয়া উত্তর কোরিয়ার জনগণকে বাইরের দুনিয়ার সাথে পরিচিত করাচ্ছে। তারা জানতে পারছে যে তাদের জীবনযাত্রা কতটা সীমিত এবং তাদের নেতারা তাদের কতটা মিথ্যা প্রচারের মধ্যে রেখেছে। প্রথম দিকে সরকার এই বাজারগুলো বন্ধ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখল যে দেশের অর্থনীতি এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, তখন তারা কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও এখনও কঠোর নিয়মকানুন রয়েছে, কিন্তু এই বাজারগুলো প্রমাণ করে যে কিম জং উনের লৌহ কঠিন শাসনের মধ্যেও ফাটল ধরতে শুরু করেছে। নারীরাই এই পরিবর্তনের প্রধান কারিগর হয়ে উঠেছে, যা একসময় পুরুষতান্ত্রিক উত্তর কোরিয়ার সমাজে অকল্পনীয় ছিল।